নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আমি মধুমিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। আশা করব অন্যান্য দিনের ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। আর রান্নাঘরের যেটা সবথেকে অপরিহার্য জিনিস, যেটা ছাড়া রান্নাঘর অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই নুনটা। সেই জন্য লবণের বাটিটা আগে ধুয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা রান্নার আগে ওটাকে ভরে নিলাম, কারণ হলুদ ছাড়াও তরকারি রান্না করা যায়। রান্নাঘরের যে কোনো ইনগ্রিডিয়েন্ট একটা যদি না থাকে সেটা দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়, কিন্তু এই লবণ ছাড়া কিন্তু রান্নাঘরের কোনো রান্নাই সম্পূর্ণ হবে না। ওই জন্য ওটা আগে হাতের কাছে গুছিয়ে নিলাম, যাতে সময় করে হাতের কাছে চট করে পেয়ে যাই। আর এদিকে সকালবেলা বানাচ্ছি রুটি আর ঘুগনি খেতে তো আমার বেশ ভালো লাগে। সেই ছোট্টবেলার স্কুলের কথা মনে পড়ে যায় ঘুগনি দেখলেই। সেই দেওয়ালের ফাঁক দিয়ে ঘুগনিওয়ালা কাকুর কাছে 2 টাকা বাড়িয়ে দিলেই সেই শালপাতার প্লেটে 1 প্লেট ঘুগনি, আর তার উপরে থাকতো শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস। সে যেন এক অমৃত স্বাদ। আর এখন যখন ট্রেনে করে যাই কোথাও, তখন ট্রেনের ঘুগনিটাও খেতে বেশ ভালো লাগে। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে একদিকের প্রেসার কুকারে আমি ঘুগনিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মটরটা, আর অন্যদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা ঘুগনিটাও এর মধ্যে দিয়ে দেব। আর ধনে পাতাটা এই সময় নেই, এর মধ্যে সেজন্য একটু দিয়েছি কসুরি মেথিটা দিলে দেখেছি গন্ধটা বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয়। আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। সকালবেলা রুটি আর ঘুগনি খাওয়া হবে। সকালবেলা কাজকর্মগুলো চটজলদি কিন্তু শেষ করে ফেলতে পারলে বেশ ভালো হয়, কারণ আবার সেই আগেকার মতো গরম পড়েছে। তো এই গরমের মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো একা হাতে সামলানো ভীষণই কষ্টের। তার উপর যদি 3 বছরের বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাদের বাড়িতে 3 বছরের বাচ্চা আছে আপনারা তো বুঝতে পারছেন। আর আমার বাচ্চা তো ভীষণই চঞ্চল প্রকৃতির। ও হচ্ছে একটা মিনিট একটা জায়গায় স্থির হয়ে থাকে না। ও সারাক্ষণই কিছু না কিছু কাণ্ড ঘটিয়েই বসে। রুটি বানানোটা হয়ে গেছে, এবার এভাবেই এটাকে একটু কাপড় দিয়ে মুড়ে রাখছি, যাতে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আবার নরমও থাকে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ রুটি করতে গেলে কিন্তু রান্নাঘর ভীষণই আটার গুঁড়ো পড়ে নোংরা হয়ে যায়। ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ আবার তো দুপুরবেলা রান্নাবান্না আছে। তখন যদি অগোছালো রান্নাঘর থাকে তাহলে কিন্তু আবারও কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সকালের কাজকর্ম শেষ করে জামা কাপড়গুলো ধুয়ে এবার একটু শুকোতে দিয়ে দিচ্ছি। আজকে ভাবছি আর ছাদে যাব না, এখানেই শুকোতে দিয়ে দেব, কারণ যা রোদ হয়েছে এখানেই শুকিয়ে যাবে। আর দেখছি এই কদিন ধরে চড়া রোদে জামা কাপড়গুলো দিতে জামা কাপড়গুলো ভীষণই ডিসকালার হয়ে যাচ্ছে, কালারগুলো একেবারেই থাকছে না। ওই জন্য ভাবছি এখানেই শুকোতে দিয়ে দেব। যেসব জামা কাপড় মোটা রোদে শুকোনোর দরকার ওগুলোকে ভাবছি রোদে দেব, আর পাতলা জামা কাপড়গুলোকে এইখানে বারান্দায় শুকোতে দিয়ে দেব। ঘরের কাজকর্ম করার সাথে সাথে কিন্তু বাচ্চাকে দেখা, আবার নিজের যত্ন নেওয়া, নিজের সুস্থতার কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আমি দেখেছি নিজের প্রতি যদি আমি একটু অবহেলা করে দিয়েছি, কিন্তু সেদিন নিজের সাথে সাথে পরিবারের সদস্যদেরও যেমন অসুবিধে হয়, সেরকম ঘর সংসার যেন ওলটপালট হয়ে পড়ে থাকে আর খুবই অসুবিধে হয়। সেজন্য নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। আর আমার একটা বদ অভ্যেস আছে যে আমি একটু জলটা খুব কম পরিমাণে খাই, মানে হয়তো কাজের ফাঁকে খাওয়ার সময় পাই না বা ওটাকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু যখন শরীরটা খারাপ হয় তখনই বুঝতে পারি যে না, আজকে জলটা কম খাওয়ার জন্যই মনে হয় শরীরটা এত খারাপ হয়েছে। তখন আর কি করা যাবে, সারাটা দিন তো চলেই গেছে, আর তো ফিরে আসবে না। তখন আবার সেই অস্বস্তিকর শরীর নিয়ে কিন্তু আরও নানা রকমের কাজকর্ম করতে ভীষণই অসুবিধা হয়। তার উপর ছেলের তো আছেই, ছেলে তো কোনো কথাই শুনবে না, যে ও তো এখন বোঝে না যে মায়ের শরীর অসুস্থ, মাকে একটু এখন
একা থাকতে দিতে হবে বা একটু রেস্ট নিতে দিতে হবে, ও তো ওইসব বোঝেই না। ও যখনই দেখবে মা এসে একটু বিছানায় শুয়ে পড়েছে তখনই ওর শুরু হয়ে যাবে, মা ওঠো, মা তুমি কেন ঘুমিয়েছো। ওর এখন নানা রকম প্রশ্ন, নানা রকম খেলা ওখানেই বিছানার উপরেই শুরু হয়ে যাবে। এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর এই যে বালিশের কভারগুলোকেও সবগুলো চেঞ্জ করে দেব। সপ্তাহে একবার করেই এবার থেকে চেঞ্জ করব ভাবছি, কারণ সত্যি কথা বলতে কি গরমের মধ্যে সত্যি আর পেরে উঠি না এত কাজ করা, তার সাথে সাথে এই বেডশিট চেঞ্জ করা, আবার ওগুলোকে কেচে ধুয়ে রাখা সত্যি খুবই ঝক্কির ব্যাপার। আর এদিকে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে বানাবো মাছের ঝাল। মাছগুলোকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম যাতে মাছের মধ্যে সুন্দরভাবে ওগুলো ঢুকে যায়। এবার মাছগুলোকে আগে প্রথমে ভেজে নেব, মাছের ভাজাটা বসিয়ে দিয়ে আমি আর অন্যান্য সব জোগাড় যন্ত্রগুলো সেরে ফেলবো। যেমন মাছের ঝালের জন্য সর্ষেটা বেটে নেব, আর ওদিকে ছোট মাছ ভাজবো, সেটারও মশলা পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে রেখেছি। শুধু একটা কাজ বসিয়ে দিয়েই আর বাদবাকি কাজগুলো গুছিয়ে নিলেই টপ করে রান্নাটা শেষ করে নেব। কারণ ছেলে এখন সকালবেলা করে ঘুম থেকে ওঠে তো, আর ওর দেখেছি তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। ওকে যদি তাড়াতাড়ি ভাতটা না খাইয়ে দিই তাহলে দেরি হয়ে যাবে, ও না খেয়েই ঘুমিয়ে পড়বে, কিংবা যদি জাগিয়েও রাখি তাহলে পরে আর ঘুমোতে চাইবে না। আর এদিকে ছেলের জন্য একটু মাছ ভেজেছিলাম, আর এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিমের শাক, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, একটু টমেটো দিয়েছি তার মধ্যে যাতে একটু তেতোটা কম লাগে। আর এদিকে ছোট মাছটাও ভাজা হয়ে গেছে, ছোট মাছ ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এরপরে মাছের ঝালটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানাবো। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি আগামী দিনের পথ চলাগুলো সুন্দরভাবে করতে পারি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন বলে, আমার সাথে আছেন বলে কিন্তু আমি এতটা দূরে এগিয়ে আসতে পারছি। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেব এটাকে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝালটা হলে আর কিছুই লাগবে না। রান্না বান্না তো সবই কমপ্লিট, এবার রান্নাঘরটাও টুকটাক গুছিয়ে ফেলেছি। শুধু এই গ্যাস ওভেনটা আর গ্যাসের সামনে যে জায়গাটা, ওটা তো তেলের ছিটে লেগে ওই জায়গাটা নোংরা হয়ে যায়, ওটাকে এবার একটু পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। কারণ রান্নার পরে রান্নাঘরটা যদি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো হয়, পরে আবার সেই কাজে হাত দিতে দেরিও হয়ে যায়, আবার ভালোও লাগে না। আর গ্যাস ওভেনটা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ ভালো লাগে। ছোট্ট রান্নাঘরে তো গ্যাস ওভেনটাই যদি সব সময় নোংরা হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু রান্নাঘর পুরোটাই একেবারে মনে হবে নোংরায় ভর্তি হয়ে আছে। আর এদিকে রান্নার পরে যেসব থালা বাসনগুলো বেরিয়েছিল ওগুলোকে এবার মেজে ধুয়ে গামলার মধ্যে উপর করে রেখে দেব। পরে যখন জল ঝরে যাবে সেগুলোকে আবার গুছিয়ে রেখে দেব। এভাবেই স্টেপ বাই স্টেপ এই গরমের মধ্যে ছোট্ট বাচ্চাকে সামলে একা হাতে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি, যাতে সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি। এদিকে সমস্ত কাজ করার পরে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, আর এপাশে একটু দুধ গরম করে নিচ্ছি, ওর মধ্যে একটু সিমাই দিয়ে পায়েস বানাবো। আজকে জানেন তো সন্ধ্যের পর থেকে দেখছি কোমরটা ভীষণভাবে ব্যথা করছে, তো সেই জন্য ভাবছি একটু চা করে খেয়ে নিই, যদি একটু কোমরের ব্যথাটা কমে। দুধের মধ্যে সিমুইগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে উঠলে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। বেশি চিনি দেব না, কারণ বেশি চিনি খাওয়া কেউ পছন্দ করে না। একটু স্বাদটা ভালো করার জন্য ওর মধ্যে সামান্য চিনি দেব। আর এর মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হতো তাহলে চিনির কোনো প্রয়োজনই ছিল না, ওটাতেই মিষ্টি যেটা লাগতো সেটাই ভালো লাগতো খেতে। আসলে চিনিটা তো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, ওই জন্য চিনিটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। একটু ঘন হয়ে এলে তারপর এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য।